মাইক নিয়ে কথা বলছি। আমার সৌভাগ্য হয়নি এই মঞ্চে আর কাজ করার। বর্তমান চিতপুরে কাজ করছি, সময় অভাবে আমি আসতে পারি না, তবু যেটুকু সময় বার করতে পারি একটু সামনে পিছন করে হ্যাঁ এসে গেছে। যারা রয়েছেন সামনে অনুগ্রহ করে বলবো একটু চুপ করে বসুন। একটা সুন্দর শিল্প শুরু করার আগে শিল্পীদেরকে কনসেন্ট্রেট করতে, যদিও ডাকতাম না মঞ্চের মধ্যে মেকআপ নিয়ে, তবুও আপনাদেরও পরিচিতি হওয়া দরকার যে কে কোন চরিত্র করছে, দেখি বুঝতে পারছেন। তো আমি প্রথমেই আমার মঞ্চে যে সমস্ত সিনিয়র রয়েছেন তাদের অনুমতি নিয়ে বিগত কয়েক বছরে যে সমস্ত যাত্রাপ্রেমী মানুষ এবং এই মঞ্চে যারা অভিনয় করেছে তাদেরকে আমি হারিয়েছি, আমরা হারিয়েছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। দয়া করে একটু চুপ করে বসে আমাকে সহযোগিতা করবেন। শুরু। ধন্যবাদ। আমরা এবার মূল অনুষ্ঠান পর্বে ফিরে যাব। আবারও বলছি, যারা সাইকেল
নমস্কার। শ্রী শ্রী রক্ষাকালী মাতার চরণ স্পর্শ করে এবং ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি। এই বছরে রচনা স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা স্বপন ব্যানার্জি, সহ নির্দেশনা চন্দন হাটি, মঞ্চ রুজবানে শ্রী দুর্গা ডেকোরেটার্স, আলো ধ্বনি অরূপসজ্জা মুকুল ইলেকট্রিক্স অ্যান্ড ড্রেস হাউস, পরিবেশনায় আরোই রক্ষাকালী নাট্য সংস্থা, পরিচালনায় আরোই কোবরা গ্যাং, সভাপতি সঞ্জয় রায়, কামাক্ষাসি, বিশেষ সহযোগিতায় অমিত প্রামাণিক, কল্যাণ ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, অঞ্জন ব্যানার্জি, আশিস রায়, শীতাংশু ব্যানার্জি, পল্লব ব্যানার্জি, অয়ন দাস, আশিস চন্দ্র, সৌভিক সরকার এবং আরোই গ্রামবাসী বৃন্দ। শুরু হচ্ছে স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত বর্ষসেরা অশ্রুসজল সামাজিক যাত্রাপালা 7 টাকার সন্তান। 7 টাকার সন্তান, 7 টাকার সন্তান। ক্ষুধার্ত ভাগের গুহা থেকে ফিরে যেতে পারে, আমরা প্রত্যাশা করে সব ভেঙে দেব। একাই নয়, ফিল্মে নায়িকা মেয়েগুলো ছুটিয়ে ছুটিয়ে এসেছে, তাদের প্রত্যেককে আমরা একটু একটু করে উপভোগ করবো। ভুল বললি বলে প্রথমে প্রসাদ করে দেবে আমাদের গডফাদার সালা জয়গুরুর বাচ্চা গণপতি গোস্বামী, তারপর সেই উচ্ছিষ্টটাকে টানাটানি করবো। শুধু ঠিক বলো না রে, এই শীতল কোনোদিন হতাশার সূর্য তাপে গরম হবে না, কারণ ওসব কথা বাদ দিয়ে দোপাটি দত্ত আমাদের ভগবান ছবিটা আমরা পালি সাজলে বলে যে মেয়েটাকে 3 দিন ধরে ট্রেন দিচ্ছে প্লান্টেশন আচার্য, সে মালটাকে দেখেছি দেখেছি, একেবারে সেক্স বম। তোর মাথা মেয়ে দেখার তোর কোনো আইডিয়াই নেই। মেয়ে ছেলের পিছন কি দেখবি, দেখবি সামনেটা। আহা কি বুক, মনে যেন কাঁচা খেয়ে নে। খাবে কাজের শেষে আমি নিজে আজকে সবাইকে এক বোতল করে ভ্যাট শিখতে নাই, তোমরা মৌজ করে খাবে। কেমন তো মৌজ হয় না স্যার, সঙ্গে একটু মাল পাবো না। কি সব অশ্লীল ল্যাঙ্গুয়েজ বলছো? তোমরা সাধু ভাষায় কথা বলো। স্যার পল্লীবাণী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের অফিস ঘরে না আমি প্রতি বছর এই সংস্থার মাধ্যমে একাধিক ভক্তিমূলক ছবি তৈরি করি, কাজেই তোমাদের ভাবে ভাষায় ভক্তি ব্যাপারটা পূর্ণতা দরকার। জয় গুরু, জয় গুরু। সিপাহীকে বললাম মিস নয়নার একদিন দেড় ছড়ি মিস মুলুরসার উলঙ্গ ছবিগুলো মুভি ক্যামেরায় ধরে রাখা হয়েছে তো? হয়েছে স্যার। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেই পাইতে পারো মানে। জয় গুরু, বুঝলে? শাস্ত্রে বলেছে নারী, আর আমি বলি মেয়ে মানুষের শরীর হলো রত্নের খনি। কোনো মেয়েকে তোমরা অবহেলা করো না, তাদের উলঙ্গ দেহগুলো নিয়ে হাজার হাজার গুলো প্রেম তৈরি করে নাও। বেজায় কদর, জয় গুরু। তবে কিন্তু খুব সাবধান, আমাদের এই কারবারের কথা পুলিশ যেন কোনো মতে জানতে না পারে। পারবে না স্যার, কারণ পল্লীবাণী প্রাইভেট লিমিটেড ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি তৈরিই করে না। আমরা সব পেপারে পাবলিসিটি করেছি। পল্লীবাণী এন্টারপ্রাইজে বুদ্ধদেব এবং অমৃতপালি অবলম্বনে পতিতার ভগবান ছবিতে নায়িকা এবং সহানায়িকার চরিত্রে অভিনয়ের জন্য নৃত্য গীত
প্রয়োজন। আহা, কি ভাষা, জয় কি ভাব। এইভাবেই সরল পথ ধরে অবজর্জরিত সংসারের একাধিক মেয়ে কাগজে বিজ্ঞাপন করে আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন দিয়েছি। অজ্ঞানাং তিমিরাং ধস্য কেনা জন সলাকয়া। জয় গুরু। আর দুপারি দত্তকে ডাকো। ডাকতে হবে না স্যার, এক্ষুনি সে নিজে এসে বলবে। একই আম্রপালির মুখে ইংরেজি শুনতো কেন? বলো বুদ্ধাং শরণাং গচ্ছামি। তুমি ও কথা বলবো কেন স্যার? বুদ্ধদেব আসুন, আমাকে বোধে জ্ঞান দান করুন, তবেই তো। বাবা বাবা, তুমি তাহলে রীতিমতো লেখাপড়া করেছো। তা তোমার বাবার নাম কি? গুরুদাস দত্ত, ভক্তিনগর। আহা, ভক্তি ছাড়া যে মানুষের মুক্তি নেই, সেই জন্যই তো আমি ভক্তিমূলক ছবি ছাড়া অন্য ছবি করি না। আপনি গান জানেন? ডিস্কো ক্যাবারে জয় গুরু, জয় গুরু। ও কথা বলো না, ও কথা বলো না, আমাদের তো সব ধর্মমূলক ছবি। ধর্মমূলক ছবিতে অভিনয় করব বলেই তো কাকা আমাকে সিনেমা করার অনুমতি দিয়েছেন। শাশ্বত ভারতবর্ষের সনাতন কাকা তো শীতল পরেশ। বলুন স্যার। তোমরা এখন যাও, ডাইরেক্টর পানকৃষ্ণ আচার্যকে কেমন তালিম দিয়েছে আমি একটু দেখে নি। যাও। যাচ্ছি। আমরা পাশের ঘরে থাকছি স্যার, যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই ডাকবে। আমার সাধনার মন্দিরে অধিক যেন শ্মশানের চন্দ্র। জয় গুরু। শুরু করো তো পারি, আমরা পারি না শুরু করো। নাচ শুরু করার আগে ওকে একবার ভালো করে দৃশ্যটা বুঝিয়ে দিই। আবার বোঝাবেন? আরে বোঝাবার কি শেষ আছে গণপতি বাবু? বুঝতে বুঝতেই জ্যান্ত জীবনটা বোঝার মরচে ধরে গেল। মানে বুঝেছেন? না বোঝা। অচিন সরস জনপদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নর্তকী আম্রপালি রাজপথে বেরিয়েছে নিশীত অভিযানে। তার এই যৌবন ছন্দিত পদক্ষেপণে বেজে উঠেছে পাগল করা নপুর মদাল সামর্থ্য যৌবনের অনুমতি। আম্রপালি তার রাতের অদিতির উদ্দেশ্যে গিয়ে ওঠে। বাজি বাজি গো নো পড়ো নো ঝুনু বাজি বাজি গো নো পড়ো নো ঝুনু বাজি বাজি গো শিও বিশারি চলে ও বিশারি মা কমগনো ধনো কানি আতো লাজি লাজি গো নো পড়ো নো ঝুনু বাজি বাজি গো নো পড়ো নো ঝুনু বাজি বাজি গো। মহত ময়ূরী নাচে মনিরি উল্লাসে রাঘব সঙ্গী খোঁজে ভরা ভাদ্র মাসে। মহত ময়ূরী নাচে মনিরি উল্লাসে রাঘব সঙ্গী খোঁজে ভরা ভাদ্র মাসে। নো পড়ো নো ঝুনু বাজে বাজে গো 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 নো পড়ো নো ঝুনু বাজে বাজে। সহসা সন্ন্যাসী সিদ্ধার্থ পথ পরিক্রমা করেছে। গুম্ফা পুরুষের পথে নটিনী আম্রপালির সামনে দাঁড়িয়ে মন্ত্র মন্ত্রিত কণ্ঠে বলে শরণাং গচ্ছামি। আরে ও কথা বললেন কেন
হাজারবার বলবো আমি ছবির প্রযোজক, তাই আমি যা খুশি তাই বলবো। তুমি এখন যাও ডাইরেক্টর সাহেব, দৃশ্যের শেষটা আমি ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বোঝান বোঝান, ভালো করে বোঝান। পেটে খেলে যে পিঠে সইতে হয়, এই সহজ কথাটা আম্রপালিকে বোঝান। মানে বুঝেছেন? অসভ্য, অভদ্র, অমানুষ, আমার মনটাই নষ্ট করে দিল। এবার তুমি ভক্তি গদগদ কণ্ঠে বলো আম্রপালি। বুদ্ধং শরণং গচ্ছামি। শরণাং গচ্ছামি, ধর্মাং শরণাং গচ্ছামি। এই কথা বলতে বলতে ভগবান তথাগত আম্রপালির হাত ধরে তাকে প্রতিশ্রুত জ্ঞান দান দেওয়ার জন্য উদ্যম হয়ে গিয়েছে। তোমাকে তোমাকে বুদ্ধিজ্ঞান দান করবো বলে। তুমি কিন্তু আমার কাছ থেকে রেহাই পাবে না দোপাটি দত্ত। এতক্ষণে বুঝতে পেরেছি আপনাদের ইন্টারভিউ নেওয়ার আসল উদ্দেশ্যটা কি। এর আগে বুঝলে কি আপনাদের নারী ধরে পদে পা দিতাম। ভেবেছিলাম সত্যি আপনারা আমাকে সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেবেন। তাই জন্য আমি আমার ঝুট পিলে সরকারি চাকরি করতাম, আর ঝুট পিলে সরকারি চাকরি করতাম। আর বেকার সমস্যা জর্জরিত মেরুদণ্ডে আমি সরকারের কাছে গিয়ে বলেছিলাম আমি রোজগারি করতে চাই, দয়া করে তবে আমাকে সিনেমায় অভিনয় করার অনুমতি দাও। জয় গুরু, জয় গুরু। তা বেশ তো, তুমি টাকা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বলবে ইন্টারভিউতে তুমি পাস করেছো। আমাদের ভক্তিমূলক ছবি তুমিই হবে নায়িকা। বলো কত টাকা চাই? না, 1 টাকাও নয়। দয়া করে আপনাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন। আমি আপনার পায়ে মাইকেল বলেছেন নর দিল খুদা, আরে নারী দিল সুদা, সুদায় খুদায় দিয়েছে নয়। কতদিন কতদিন হল আমি সুদা চলো দুপাটি। আমাকে নিয়ে আমি খেলা করতে কিছুতেই দেব না। শুনতে পাবে না। আমি জোর করে জনকাজকে সব পাপ কথা আপনার ফাঁস করে দেবো। জনগণ মন অধিনায়ক জয় হে। কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই জানে কি? পল্লীবাণী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড একমাত্র ভক্তিমূলক ছবি তৈরি করার পবিত্র প্রতিষ্ঠান। ক্যামেরাম্যান কার্তিক বাবু রেডি? আমাকে নিয়ে আমি খেলা করতে কিছুতেই দেব না। আমি তোমার দিন ভেঙে দেবো। ভয় দেখাচ্ছেন, দর্শন করার ভয়। আমার ভয় দেখাচ্ছেন, কিন্তু এই দেশে অসহায় মেয়েদের নতুন করে ভয় হওয়ার কোথায় ভয়? চুপ করবো। যে দেশের যুব শক্তি মদ গেজা ম্যান্ডাসকে ভেড়ার মতো ঘুমায়, সে দেশের মেয়েদেরকে চিৎকার করতেই হয়। তবু কিন্তু তুমি আমাদের সংকল্পচ্যুত করাতে পারবে না। আমি নিজের হাতে তোমার দেহকে একটা একটা করে সর্বসাক করে এবং আমার একাধিক তোমার দেহ থেকে নিয়ে খেলা করো। ছবি তুলবে পুরো ফিল্মে দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। সমুদ্র সৈকতের ঝাউবন থেকে জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার, প্রকাশ্য রাজপথে যুবক খুন, ডায়মন্ড হারবারে নদীর ধারে এক স্বামী পরিত্যক্ত বধূর উপর একাধিক পুরুষের পাশবিক অত্যাচার, শহরের এক কুখ্যাত এলাকা রেড করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দেশ বিদেশি অনেক আগ্নেয়াস্ত্র, কোকেন, হেরোইন এবং বেশ কিছু উলঙ্গ নরনারী হলুদ।
চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অষ্টাদশী 9 মাসের গুপ্ত বাড়ি ফেরেনি। শুনছো কি গো শুনছো? আমার বোন স্কুল থেকে বাড়ি ফিরেছে। হ্যাঁ এই তো কিছুক্ষণ আগেই সে বাড়ি ফিরেছে। ফিরেছে? নিশ্চিন্ত হলাম, আজ অন্তত আমার অষ্টাদশী বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরেছে। আচ্ছা পার্বতী, বড় রাস্তার মোড়ে চায়ের দোকানের ছেলে ওকে দেখে কেউ শীষ দেয় নাকি জানো? আমি জানি না। ওর টিফিনের সময় ওর সহপাঠী ছেলেরা ওকে ফুচকা আইসক্রিম কমসে কম ভেলপুরি খায় নাকি জানো? আরে এইসব তুমি কি বলছো? কবি সুকান্তের একটা কবিতায় লেখা আছে, বিপজ্জনক 18 বছর বয়সে শুধু ভাঙতি চায়, 18 বছর বয়সে একটা প্রতিজ্ঞাবদ্ধ হাত। তাই তো 18 বছর বয়সে ছেলে মেয়েদের উপর ওদের নজর বেশি। আরে বাবা কাদের কথা বলছো তুমি? যারা অন্তত 2 বার 18 পেরিয়ে গেছে, 3 বার 18 অতিক্রম করে 54 কোটায় পা দিয়ে চুলে কলম লাগিয়ে যুবক সাজছে, এক রাস যৌবনকে যারা মিছিলে মিটিংয়ে স্লোগান দিয়েছে, ইয়াংকি কালচারের ট্যাবলেট খাইয়ে যারা ইয়াং জেনারেশনকে বস্তান তৈরি করে দোপাটি দত্তের বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে, সেই সব 4-18-72 দলিত বিদিশা শত্রু। থামো। আচ্ছা তোমার ওই 18 বছর আইবুড়ো বোন বিদিশা কি এবার থেকে স্কুলে যাবে মাথায় ঘোমটা দিয়ে নাকি? বেনি ধুলিয়ে চোখে কাজল দিয়ে ময়ূরীর মতো নাচতে নাচতে গেলেই কালকে আমার খবরের কাগজে ছাপা হবে কুমারী বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফেরেনি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো তো? হ্যাঁ আরে বাবা সমাজ বিজ্ঞান নিয়ে এমএ পাস করে তুমি সাংবাদিকতা করছো আর সমাজ শিক্ষার উপরে তুমি থিসিস লিখছো। না, থিসিস আমি লিখছি না, থিসিস লেখা বন্ধ। কেন? কি হবে লিখে? যে শিক্ষা সমাজ করে আজ সেই শিক্ষা ব্যবস্থাই তো আজ থাইসিস হয়ে বসে আছে। না হলে স্কুল কলেজের খাতা রেজাল্ট আউট হওয়ার আগে মুদিখানা দোকানে ঠোঙা হয়ে যায় কি করে? জ্ঞান সমাজকে নিয়ে বিষ কোনাচ্ছে, জাতির যৌবনে ধরেছে ঘুণ পোকা, তার প্রমাণ। বাবা আমি দেখতে চাই না ওসব। আচ্ছা শোনো, আমার ভাই পবিত্রকে আমি মাকে দেখতে আসতে বলেছি, তুমিও না নিজেকে একটু দেখিয়ে নিও। তার আগে তোমাকে একবার ডাক্তার দেখি না উচিত। পার্বতী নামের বড় বউটি তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা কেন? শ্রদ্ধা? শ্রদ্ধা তুমি আশা করো কি করে বলতে পারো? সংবাদ পত্রিকার জন্য তো তুমি অনেক সংগ্রহ করো সংবাদ, কিন্তু নিজের স্ত্রীর জন্য কোনো সংবাদ তুমি রাখো? বলো এই 3 বছরের বিবাহিত জীবনে তুমি জ্ঞানের লিক যাচ্ছে আমাকে কি দিয়েছো বলতে পারো? কি দিয়েছো? ভালোবাসা আর ভালোবাসা। ওই গ্রুপ থিয়েটারের মতন হিরোদের মতন ডায়লগ দিচ্ছ। ভালোবাসা মানে কি তুমি বোঝো? সংবিধান খুলে দেখতে হবে। তার আগে না নিজের মেজ ভাইয়ের বউ লোপাকে গিয়ে দেখে এসো কেমন করে সে সেজে গুজে নায়িকাদের মতন সাজুগুজু করছে। সংবাদপত্রে সংবাদ, আজ থেকে ভালোবাসার মানে হলো গয়না। হাসতে তোমার লজ্জা করছে না, না? লোপাকে গয়না কিনে দিয়েছে ওর বাবা গণপতি গোস্বামী, আমার ভাই তপেন্দু নয়। তোমার ধারণা ভুল। আমার ধারণা কখনো ভুল হতে পারে না পার্বতী। আমার মা আমাকে ভুল শিক্ষা দেয়নি, তাই তো আমি আমার নির্ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছি 2 ভাই ও 1 বোনের মধ্যে। সত্যকে জয়ী করার জন্যই আজ মেজ ভাইকে করেছি ব্যারিস্টার। দাদা সেই মামলার রায় আজ বেরিয়েছে। খালি সত্যের ওপর আর্গুমেন্ট করে আমি আমার মক্কেলকে জিতিয়ে দিয়েছি। পার্বতী, এ আমার নির্ভুল ধারণার ফসল। তেমনি প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার জন্যই আমার ছোট ভাইকে করেছি পুলিশ অফিসার। হ্যালো বৌদি, আজ একটা দারুণ কাজ করেছি। কি কাজ করেছো ভাইপো? গৃহবধূকে পুড়িয়ে মারার অপরাধে শ্বশুর শাশুকে লকাপে ঢুকিয়ে দিয়ে এসেছি। এবার একটু বিশ্রাম নেব। না, আমার বিশ্বাসে বিশ্রাম নেবার সময় নেই, সময়ের ছুটি নেই, কর্তব্যে রবিবার নেই। দাদা! কি বলছো তুমি? আজকের প্রথম পৃষ্ঠার খবর, দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। কোথাকার কে দোপাটি? সে বাড়ি ফেরেনি বলে কি ঠাকুরপো বিশ্রাম নেবে না? কি বলে বৌমা? সুমন্ত স্ত্রী হয়ে আজ তুমি একই কথা বললে? বড়দি তো ঠিক কথাই বলেছে মা। পুলিশ হলেও ছোট ঠাকুরপো তো মানুষ। পুলিশ মানুষ হলো কিন্তু সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে ঘুমায়, পুলিশ তখন জেগে পাহারা দেয় অতন্ত্র প্রহরীর মতো। সুখ দুঃখের সংঘাতে সংসারী মানুষ যখন ক্ষত বিক্ষত হয়, তখনই তারা ছুটে যায় থানায়, জানায় তাদের আপদ বিপদের কথা পুলিশের কাছে। তাই বলে কি পুলিশ ছুটি নেবে না? না, পুলিশ ছুটি নিতে
দিতে গেলে পরে তার গা থেকে ওই পুলিশের পোশাকটাকে খুলে ফেলতে হবে, তা না হলে পুলিশকে পোশাক পরে কর্তব্যে ফাঁকি দেবে, জনগণকে ধাপ্পা দেবে, পুলিশ কাজের সময় বিশ্রাম নেবে। এটা কিন্তু আমি পছন্দ করি না। তুমিও শোনো তপেন্দু, ব্যারিস্টার তুমি, আইন তোমার উত্তর থাকবে সব সময় ন্যায়ের বিরুদ্ধে, সব সময় অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু তোমার সত্যবাদী স্ত্রী কোন আসপর্দায় তার ভাসুরের মুখে মুখে এইভাবে সততা নিয়ে তর্ক করে? এটা কোন দেশি সততা? মেয়েটা ছিল বিখ্যাত ব্যারিস্টার, আদালতের মামলায় জিতে এসেছে ভারতে, কিন্তু নিজের ঘরের মামলায় জিতবে কিনা সেটা সন্দেহ আছে। না বাবা, কোনো সন্দেহ নেই। আসলে লোপা একটু ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? তুমি যে দিব্যেন্দুকে নিয়ে তোমার বাপের বাড়িতে বেড়াতে যাবে, সে কথা মা বাবাকে আগে থেকে বলে রাখোনি? না মানে ঠিক বৌদির বাপের বাড়ি নয়, বৌদির মাস্তুতো বোনের আজ জন্মদিন, তাই বৌদিকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবি তাই নাই, কিন্তু দোপাটি দত্ত যে বাড়ি ফেরেনি সেটা কি তোদের কর্মের নিমন্ত্রণ নয়? আমি মানবিকতার অধিকারে আমি আমার ব্যারিস্টার ভাই তপেন্দ্র মুখার্জিকে দিয়ে দোপাটির অপহরণকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায় করব। পুলিশ অফিসার, বৌদির মাস্তুতো বোনের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা না করে এখনই তোকে বেরিয়ে যেতে হবে দোপাটি দত্তের অন্বেষণে। জয় গুরু। একই বলে সৎ সাংবাদিক, শুধু অ্যাম্বিশন করলে হবে না বাবাজি, দোপাটির অপহরণকারী সেই সমাজ বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আসুন বিআই মশাই, এসে থাকতে পারলাম না বিআই মশাই, কারণ দুর্ঘটনাটা ঘটেছে আমারই এলাকায়, তাই তাড়াতাড়ি যাতে প্রতিকার হয় সেই ব্যবস্থাই আমি করতে এলাম। ভালোই করেছেন। আমিও তো মানুষ বাবাজি, ওই যে একটা কি গান আজকাল খুব রেকর্ডে বাজে, বোধহয় রবীন্দ্রসঙ্গীত হবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আহা, বেয়ান ঠাকুর, দেশের একই করুণ অবস্থা, কোথাও এক বন্ধু সহানুভূতি নেই। তুমি থামো তো বাবা, তোমাকে আর সহানুভূতি দেখাতে আসতে হবে না, তার জন্য এখানে অনেক লোক আছে। দিদি, আমি গয়না ফয়না খুলে রান্নাঘরে যাচ্ছি। কোথাকার কোন দোপাতি দত্ত বাড়ি ফেরেনি বলে তো আর রান্নাঘর বন্ধ থাকবে না? আহা, মাকে আমার গয়না পরলে কি সুন্দর মানায়, তো বড় মেয়ে তুমি গয়না পরোনি কেন? কে বললে আমি গয়না পরি না? আমি অনেক অনেক গয়না পরি, তবে সেটা ভালোবাসার গয়না, খালি চোখে দেখতে পাওয়া যায় না। বন্ধু, তুই কি ভাবছিস বাবা? তুই কি ভাবছিস? ভাবছি শেষ পর্যন্ত কি আবার বিশ্বাস ও বাড়ি ফিরবে না যে সমাজ গড়ার স্বপ্নে আমি বিভোর হয়ে আছি, অবশেষে সেই স্বপ্নকে নিহত হবে এই সংসারের লোভের ছুরিতে। আততাই এসেছে, আততাই। সংবাদপত্রের রিপোর্টার শুভেন্দু মুখার্জির বাড়িতে 3 বছর আগে আততাই অনুভব ঘটেছে। বাবা, বাবা, আপনি কি দেখে পছন্দ করে এনেছিলেন আপনার ওই বড় বৌমাকে? বলুন, বলতে পারবো না শুভেন্দু, তবে আমার অক্ষমতা স্বীকার করে বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর অ, তাতে আকার যোগ করলে যা আ হয় আমার জানা ছিল না। হতো না যদি আমার মেজো ছেলের সঙ্গে ওই গণপতি গোস্বামীর মেয়ের সঙ্গে বিয়ে না হতো। জয় গুরু, জয় গুরু, এ আপনি কি বলছেন বেয়ান ঠাকুর? মা একটা ভীষণ ভুল কথা বলেছে। তপেন্দু, আমি ভুল বলেছি? মায়ের ভুল তুই আর করতে শিখেছিস? কেন মা বাবা কি ভুল করতে পারে না? পারে, নিশ্চয়ই পারে। ভুল বলে কথাটা যখন আছে তখন মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু আমি কোনো ভুল করিনি। তোদের বাবা মাঝে মাঝে ভুলের পথে পা বাড়িয়েছে, আমি তখনই জানতে পেরেছি, তখনই তাকে হাত ধরে টেনে নামিয়ে আমি সত্যের সীমানায় দাঁড়িয়েছি। তা যদি আমি না করতাম, নির্ভুলের কামার চালায় আমি যদি তাদের গড়ে পিঠে মানুষ না করতাম, তাহলে এত সহজে তুই ব্যারিস্টার হতে পারতিস না, এত সহজে তুই পুলিশ অফিসার হতে পারতিস না। সত্য আমার ব্রত, সত্যের সূর্য আমার একমাত্র ভরসা, আমার শুভেন্দু, আমার 7 টাকার সন্তান। কথাটার মানে কি? কে 7 টাকার সন্তান? ওই শুভেন্দু ওর মায়ের 7 টাকা দিয়ে কেনা সন্তান। ও, শুভেন্দু তো আমাদের নিজেদের ছেলে নয়। হ্যাঁ, আমাদেরই
ছেলে, তবে ওকে ওর মা 7 টাকা দিয়ে দাই মায়ের কাছ থেকে কিনে নিয়েছিল। আশ্চর্য তো। না না বিয়াই মশাই, আশ্চর্য হওয়ার কিছু নেই। শুভেন্দু জন্মাবার আগে আমাদের দুটো ছেলে নষ্ট হয়ে যায়, তা দেখে আমাদের পুরোপুরোহিত বলেছিলেন এবার ছেলে হলে তাকে দাই মায়ের কোলে তুলে দিয়ে 7 টাকা দাম দিয়ে কিনে নিতে। তারপর শুভেন্দু হলো, ওকে আমরা 7 টাকা দাম দিয়ে কিনে নিয়েছিলাম। তাই তো আমাদের সত্য সাধনার সপ্তর্ষি 7 টাকার সন্তান। প্রদীপ জেলে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি দেখতে চাই নির্যাতিতা চোখের জল। আমার আদেশ, তোকে যেমন করি হোক এদেশে দোপাটি তত্ত্বের ঠিকানা জোগাড় করতেই হবে। আর দিব্যেন্দু, যে কোনো মূল্যেই হোক এদেশে অসংখ্য দোপাটি দত্তদের বাড়ি ফেরাতেই হবে, বাড়ি ফেরাতেই হবে। বাড়াবাড়ি আমার একদম সহ্য হয় না। সহ্য করো না, প্রতিবাদ করো। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ছোবন মরতে না পারলেও করতে কিন্তু ছেড়ো না। আসলে তোমার দাদা সস্তার নেতা সেজে দেশবাসীর সব দুর্দশা মোচন করে দেশটাকে রাতারাতি স্বর্গ করে তুলতে চায়। মূর্খ, এ কি বলে মূর্খ? যে দেশে শাসক শোষকের ভূমিকা অবতীর্ণ সে দেশের যে উন্নতি কখনো হয় না, এই কথাটা পাগলেও বোঝে। জয় গুরু, জয়। আপনি এক্ষুনি চলে যাচ্ছেন বাবা? পল্লীবাড়ি এন্টারপ্রাইজে আমার কাজের পাহাড় জমে যাচ্ছে। কাজ ছাড়া মানুষ নেই বাবা, তবু আপনি আপনার মেয়ের বাড়িতে এসে কিছু মুখে না দিয়ে চলে যাবেন? জয় গুরু। সন্ধ্যায় গুরু বন্দনা না করে আমি জলস্পর্শ করি না। তুমি কিছু মনে করো না বাবাজি, আমি বরং আর একদিন এসে দুদিনের খাবার একসঙ্গে খেয়ে যাবো। তুমি লোপাটাকে নিয়ে আমার বাড়িতে এসো, তোমার সঙ্গে আমার অনেক অনেক কথা আছে। কথা শুনবে? বিনা প্রতিবাদে তুমি বড় লোক শ্বশুরের কথা শুনবে মেজদা? ওদের ইচ্ছাশ্রী মারিয়ে তুমি সৌভাগ্যের সন্ন্যাসী করে ওঠার চেষ্টা করবে। তা কি করে সম্ভব? ওখানে প্রাচুর্য আছে কিন্তু প্রাণ নাই, ওখানে অহমিকা আছে কিন্তু আন্তরিকতা নেই। তাই আমি আমার মহান আদর্শকে বিলিয়ে দিয়ে, কিন্তু লোপা যে ওর বাবার একমাত্র সন্তান, ওর সুখ শান্তির কথা না না না, আমি আর এসব ভাবতে পারছি না, আমি আর এসব ভাবতে পারছি না, ভাবতে পারছি না। নদীর ধারে, পার্কে, ময়দানে, চায়ের দোকানে ভেড়ার পালের মতো দল বেঁধে বসে আছে যুবক যুবতীর দল। শহরের পাপ পবিত্র গ্রামকেও গ্রাস করে ফেলেছে। ওই দেখো, শহরের মতো এখানেও বসে আছে জোড়ায় জোড়ায়। কোথাও 3টে মেয়ে, 1টা ছেলে, কোথাও 4টে ছেলে, 1টা মেয়ে, কোথাও তরুণীর সঙ্গে হার বৃদ্ধ, কোথাও বা 50 বছরের বৃদ্ধার সঙ্গে 25 বছরের যুবক। এই যে তোমরা বুঝি সব গল্প করতেই বাড়ি থেকে পালিয়ে এসেছো? এসেছো চাচা, তুমি আবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছো? আছে, শহর থেকে নগর সভ্যতার নদী দিয়ে ব্যভিচারের ঢেউ উথাল পাতাল করে ছুটে আসছে। ওই দেখো, ওরা শহরের ধার করা নোংরা পোশাক পরে টেপ রেকর্ডারে ডিস্কো ডান্সারের মিউজিক বাজাচ্ছে, হেরোইন খেয়ে টুইস্ট নাচছে। চোখ, ওদের সাহস ভিক্ষা দিও না মুস্তাক। জুজুর ভয়ে ঘর বাড়ি ছেলে পালিয়ে বেড়াচ্ছ? বেকার যন্ত্রণার জুজু, চাকরিতে প্রমোশন না হওয়ার জুজু, ডবল প্রেমে পথ হারানোর জুজু। তোমাদের লজ্জা করে না? রানা প্রতাপের বংশ ধরে না বিপুল বিক্রমে বাংলায় ভেজাল মেশাচ্ছে, আর তোমরা কেরানি জুজুর কেরানি ছেলে মেয়েরা কেউ স্ত্রীকে ঠকিয়ে, কেউ স্বামীকে ফাঁকি দিয়ে এক্সট্রা প্রেমে মশগুল হয়ে আছো। চাচা, বাড়িতে হয়তো জগদীশ দা তোমার কথাই ভাবছে। আমাকে কিন্তু এখন সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি ভেড়া চড়াতে এসেছি, শুদ্ধ ভাষায় যাকে বলে মেষ পালন। ওই তো একদল মেষ ওখানে চোখ বুঝে ঝিমুচ্ছে। তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললে? ভেড়া নও, মানুষ। ও, তোমরা পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব আর সিংহল থেকে যানবাহন নিয়ে
পালিয়ে এসেছো। 7 পুরুষের ভিটে 14 পুরুষের স্মৃতি সব ফেলে চলে এসেছো, কিন্তু যারা তোমাদের মেষ বানিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারোনি। তা একটু অপেক্ষা করো, আমি ক্ষুদিরামকে ডাকছি। আমি বাঘা যতীন আর মাস্টার তাকে ডাকছি। মাস্টার দা, আবার শুরু করে দাও তোমার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আর এই ফাঁকে আমি এই বেশগুলোকে সব বাড়ি ফিরিয়ে দিয়ে আসি। চাচা, এই ভারতবর্ষ একটা কথা, সাম্রাজ্যবাদী ব্রিটিশ এই কাঁথা গায়ে দিয়ে 200 বছর মদ খেয়েছিল। নেতাজি সুভাষ বোস সেই মদের বোতল ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বম ফেলতে ফেলতে কলকাতায় আসছিল, সাইরেন বাজছিল। ও তাই শুনে এদেশের একদল কচি খোকা এই কথাটাকে ছিঁড়ে করে ফেললো। এখন মনে হচ্ছে এই কথাটা আরো টুকরো টুকরো হয়ে যাবে। সুদূর ভয়ে পালিয়ে বেড়ানো শাবকের দল, তোমরা যেন এই কথাটাকে টুকরো টুকরো হতে দিও না, টুকরো টুকরো হতে দিও না, টুকরো টুকরো। যেও না চাচা, দাঁড়াও, রাস্তা দিয়ে ট্রাম ট্যাক্সি ছুটে যাবে, এক্ষুনি তুমি চাপ পড়ে যাবে, দাঁড়াও। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমে যন্ত্রণা হচ্ছে, কিন্তু এই হৃদয়ের যন্ত্রণার কথা আমি কাউকে বোঝাতে পারছি না। জগদীশ দা, আর তো বাস নেই, টাইলারে মুস্তাক লাস্ট বাস তো এই কিছুক্ষণ আগেই চলে গেল, আর সেই বাসে আমি কলকাতা ফিরলাম। ফিরলো না, আজও দুবারই বাড়ি ফিরলো না। মুস্তাকদা, তুমি তো কলকাতার সিনেমা কোম্পানিতে কাজ করো, কোথাও দেখুনি আমাদের হতভাগিনী বোনটাকে? ওই আরে দেখলাম রে নীতিশ ভাই, দেখলে কি তাকে সঙ্গে করে না নিয়ে ফিরবো? বলতে সেই 10 দিন আগে ইন্টারভিউ দিতে গিয়ে আজ বাড়ি ছিল না। কাকা কলকাতায় কাকে গিয়ে কি বলে এলো, খবরে কাগজে খবর বেরোলো দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। দোবাটি কি আর কোনোদিন বাড়ি ফিরবে না মুস্তাকদা? নীতিশ ভাই, আমি কিছু জানি না, মেয়েটার জন্য আমার দিনটা হাহাকার করে, দু চোখে পানি ঝরে। তাই তো আমি স্টুডিওর কাজ শেষ করে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলো খুঁজে দেখি দোপরে আমাদের ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে। আর যখন তাকে দেখতে পাই না, তখন আমি কামরার এক কোণে বসে আমি আপন মনে গান গাই। কি গাও? পরশ পাথর হারিয়ে গেল, কোথায় কি তা জানি। পরশ পাথর হারিয়ে গেল, কোথায় কি তা জানি। দু চোখে ঝরে আমার ভরা নদীর পানি। কোথায় সীতা জানি। আর বালাদি দুপুরে কাঁদে শিরে আঘাত হানে। আজও তোমার বেলা খুদা বহুত মেহেরবানি। আর বালাদি টুকরে কাঁদে শিরে আঘাত হানে। আজও তোমার খেলা পুরা বহুত মেহেরবানি। পরশ পাথর হারিয়ে গেল, কোথায় তা জানি।
বাড়ি ফিরে আসবে? কি করবো বল, সে যেখানে গেছে আমাকে কি তার ঠিকানা দিয়ে গেছে? কিন্তু বলে তো গেছে যে কলকাতা সিনেমায় অভিনয় করবার জন্য স্টুডিওতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। আমি সিনেমা দেখেছি, কিন্তু সিনেমার ছবি যেখানে তৈরি হয় সেই স্টুডিও সম্পর্কে আমি কিছুই জানি না। দাদা, প্রথম যখন জুট মিলে চাকরি পেয়েছিলাম তখন তোর বৌদিকে নিয়ে কলকাতায় শ্যামবাজারে গিয়েছিলাম সিনেমা দেখতে। সে কতদিন আগেকার কথা। অতীতের স্মৃতি বর্তমানে অ্যালবামে সাজিয়ে রেখে কোনো লাভ নেই দাদা। এখন ভাবো আমাদের মান, ইজ্জত, বংশমর্যাদা কি করে রক্ষা হয়। আমি ভাবছি না, সব ভাবনার বোঝাবুঝি তুই একলাই বলছিস। মান, ইজ্জত, বংশমর্যাদা রক্ষা করার দায়িত্ব আমার নেই। এত যদি তোমার ভাবনা, এত যদি তোমার ভাবনা, তাহলে কেন কেন সমর্থ গুন্ডাকে পাঠিয়েছিলে কলকাতা চাকরি খুঁজতে? সংসার চালানোর প্রয়োজনে দাদা, আজ যদি আমার চাকরি থাকতো, মালিক যদি আমাদের জুট মিল বন্ধ করে না দিত, তাহলে কি আমি দোপাটিকে ইন্টারভিউ দিতে পাঠাতাম? শুনছি তো যা ছিল তা কবে শেষ হয়ে গেছে। জয়ন্তর সঙ্গে দোপাটির বিয়ের জন্য যা রেখেছিলাম তাও আমরা খেয়ে ফেলেছি। হাটে বাজারে গলা পর্যন্ত না। নইলে কোনো দাদা কি চায় তার বিবাহযোগ্য বোন চাকরি করতে? আমি তো তখনই আপনাকে মানা করেছিলাম জগদীশ দা, বলেছিলাম বাবা যা রেখে গেছে তাতে আমার আর দোপাটি জীবন চলে যাবে, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাদার তো আমার ছিল না, কিন্তু দোপাটি যে বললে আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি কি কাল একবার কলকাতা যাবো? তুমি তুমি সে যেখানে গেছে তুমি তার ঠিকানা জানো? যাবার সময় সে তেমন কিছু বলে যায়নি, শুধু বলে গেছে সিনেমায় অভিনয় করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, লাস্ট ট্রেনের আগের ট্রেনে ফিরবে। আচ্ছা কাকাবাবু ফিরেছেন? কাকাবাবু কথা বাদ দাও, হাত পাগলা মানুষ কবে ঘি খেয়েছে এখনো হাত ছুঁড়ে ঘিয়ের গল্প বলছে। ভারতের স্বাধীনতা যুদ্ধের সৈনিক নেতাজির সঙ্গে মিটিং করেছিলেন, অনুশীলন সমিতির সভ্য ছিল। অসভ্য গুলুমাত কোথাকার, বলা নেই কোয়া নেই, দুম করে খবরের কাগজে খবর তুলে দিল দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। খবর দে আমার দোপাটি বাড়ি, তোমরা সব এখানেই রয়েছো। শোনো আনন্দের খবর, দোপাটি বাড়ি ফিরছে। মানে আমার ভয়ে ফিরছে। আমরা স্বাধীনতা সংগ্রামীরা হুঙ্কার দিয়ে বলেছিলাম কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো। ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছে। আপনি চুপ করুন। আমি চুপ বাড়ি ফিরতো, আমি চুপ করিনি। আমি কলকাতার রাস্তায়, ময়দানে, চায়ের দোকানে চিৎকার করে বললাম, এই চল 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 বাড়ি ফিরে চল, তোরা বাড়ি ফিরে চল। উনি ভেড়ার পালের মতো হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে পিল পিল করে দোপাটিরা গাড়িতে চেপে বসলো। ঘুষখোর রেল কর্মচারীদের আশকারায় হাজার হাজার বিনা টিকিটের যাত্রীকে নিয়ে ছুটে চললো ইলেকট্রিক ট্রেন। ট্রেন টেনে গাড়ি থামিয়ে দিয়ে ভক্তিনগর স্টেশনে নেমে পড়ল স্বাধীনতা সংগ্রামীর একমাত্র পরাধীন ভাই কুমারী দোপাটি এতদিন তুই কোথায় ছিলি দোপাটি? বাইরে আউটডোর শুটিং করতে তোপচাচি গিয়েছিলাম। তোমরা সবাই আমার জন্য খুব ভাবছিলে, তাই না দাদা? ভাববো কোন দুঃখে, তুই যা সবালকা তাই রাতের ট্রেনে বাড়ি ফিরবি বলেও আজ 10 দিন আসেনি দেখে আমরা পরম নিশ্চিন্তে খেয়েছি, ঘুমিয়েছি আর আনন্দ করেছি। তুই জানিস না দোপাটি, এই 10টা দিন যে আমাদের কিভাবে কেটেছে সে কথা আমরা তোকে বুঝিয়ে বলতে পারবো না। তুমি অন্তত তোমার গন্তব্যস্থলে ঠিকানাটা আমাদের জানিয়ে পারতাম, আমি আরো অনেক কিছু পারতাম। তার আগে দাদা তুমি তোমার চোখের জল মুছে ফেলে। দাদা দেখো না দাদা, দেখো আমাদের সংসারের জন্য আমি এক ব্যাগ হাসি নিয়ে এসেছি, শান্তির হাসি, নিশ্চিন্ততার হাসি। দেখো দাদা, নাও। হাস প্রাণ খুলে হাস। আমাদের সব দুঃখের দিন শেষ হয়ে গেল। দোপাটি প্রথম সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করি, আমাদের জন্য টাকা এনেছে। জয়ন্তদা, জয়ন্তদা তুই দোপাটিকে নিয়ে বাড়ি এসো, আমি তো তখন বাড়ি গিয়ে ওর খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করছি। এই রাতে রাতে আমার কত তুই দাদার কাছেই পেরে গেছে।
একে জয়ন্তদা, আমার থেকে অবাক বিস্ময়ী তুমি কি ভাবছো বলে তো? ভাবছি লাস্ট বাস তো অনেকক্ষণ চলে গেছে, তুমি টেনশন থেকে এলে কিভাবে? সে কথা পরে বলবো জয়ন্তদা, আগে দেখো তোমার জন্য না একটা দারুণ মজা আছে। আমাকে নিয়ে তোমাকে আর মজা করতে হবে না। জয়ন্তদা বলো তো বলি, বলো। তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়িটা চলে গেল, সেই গাড়িটা কার? মালিকের। কোম্পানির মালিক এই 10 দিনের মধ্যে তোমার মালিক হয়ে গেল। জয়ন্তদা উত্তর দাও। নিজেকে সাজিয়ে গুজিয়ে নায়িকা তৈরি করে কি ছবি শুটিং করে তুমি এত টাকা নিয়ে নে? শুনবে শুনবে ভালোবাসার এই কাঙাল পুরুষ, সেই ছবির নাম শুনবে। বলো বলো, আমি শুনতে চাই। সেই ছবির নাম যৌবন। তাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শুধু শূন্য নিয়ে ভরে গেলাম, শূন্য নিয়ে ভরে গেলাম। না দেবকি না, তোমাকে আমি ওই ব্যবসা আমার প্রতিষ্ঠান হতে দেবো না। তোমাকে আমি নোংরা পথ থেকে